নমস্কার, বাংলা স্ফেয়ারে আপনাদের আমি স্বাগত জানাচ্ছি। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রুদ্রনীলের সঙ্গে আমার এই দীর্ঘ 2 ঘণ্টা ব্যাপী সাক্ষাৎকার অনেকটাই মাঠে মারা গেছে সাউন্ডের প্রবলেমের জন্য। কেন হলো, কিভাবে হলো, আমি সেটা এখনও জানি না, তবে জানার চেষ্টা করছি। কিন্তু চেষ্টা করেই বা কী লাভ, ড্যামেজ হ্যাজ বিন অলরেডি ডান। সুতরাং আপনারা করজোড়ে আমাকে মার্জনা করে দেবেন, কেননা যেসব বিষয় আমার আয়ত্তাধীন নয় সেগুলো নিয়ে আমি ক্ষমা চাওয়া ছাড়া আর কার্যত কিছুই করতে পারি না। সে যাই হোক, আমার আজকে প্রথম বিষয় হচ্ছে প্রতিকুর রহমান। দেখুন, সিপিআইএমে যে সামান্য গুটিগতক যুব তারকা উঠে আসছিলেন, প্রতিকুর তাদের মধ্যে অন্যতম, এবং বাকি অনেকের সঙ্গেই তার প্রধান তফাৎ তিনি একদম প্রান্তিক জায়গায়, একদম অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের থেকে ডায়মন্ড হারবারের মতো এলাকা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, সেই রকম একটা জায়গায় দাঁড়িয়ে রাজনীতি করছিলেন এবং সিপিএমের রাজনীতি করছিলেন। এখন আমার কাছে যতটুকু খবর, আমি আশা করি হয়তো আমার খবর মিথ্যা হবে না, সেটা হচ্ছে এ মাস শেষ হওয়ার আগেই প্রতিকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন। এই প্রসঙ্গে আমি একদম শেষে আসছি। তার আগে বলি, প্রতিকুর কেন ছাড়লেন। দেখুন, প্রতিকুর আর মীনাক্ষী এরা দুজনে মিলে প্রতিকুর ছিলেন ডিওয়াইএফআইয়ের সভাপতি, মীনাক্ষী জেনারেল সেক্রেটারি। এরা দুজনে যাত্রা করে, পদযাত্রা করে ওই ক্ষণিক সময়ের জন্য হলেও একটা হাওয়া তুলতে পেরেছিলেন। তারপর মীনাক্ষী ধীরে ধীরে আজ রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য হয়ে গেছেন। প্রতিকুর অবহেলার অন্ধকারে কার্যত একেবারে একটা রুদ্ধশ্বাস, একটা শ্বাসরোধকারী অবস্থায় পড়ে কার্যত তিনি পড়ছিলেন, এবং সেই জন্যেই তার মনে হয়েছে যে সিপিআইএম করার চাইতে হয়তো তৃণমূল কংগ্রেস করা ভালো। কেননা বিজেপির বিরুদ্ধে লড়াইকে যদি সত্যিই অর্থবহ করতে হয়, তাহলে সিপিআইএমের চাইতে অনেক ভালো মঞ্চ এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস। এখন এই যে আমি যদি বলি যে এই সেলিমের জমানায়, মোহাম্মদ সেলিমের জমানায়, এটা এক ধরনের ভবিতব্যও আপনারা বলতে পারেন। আপনারা যদি সেলিম সাহেবের রাজনীতি কখনো ফলো করে থাকেন, তাহলে দেখবেন যে সেলিম কখনো কোনো জনপ্রিয় মুসলিম নেতাকে সহ্য করতেই পারেননি। এটা তার কেরিয়ার গ্রাফে এত ভালো করে আমরা দেখেছি এবং বুঝেছি যে এটা অস্বীকার করতে সত্যিই পারা যায় না। এখন কোনো মুসলিম নেতা সিপিএমে ধীরে ধীরে যদি নিজের মুরদে একটা জায়গা করে নেন, তাহলে সেলিম এক ধরনের নিরাপত্তার অভাব বোধ করেন। এখন সে যাই হোক, ধরুন যখন ও যুবর সাধারণ সম্পাদক ছিলেন, তখন সাইফুদ্দিন বিরোধী হয়ে সাইফুদ্দিন চৌধুরীর বিরোধিতা করে কারাত এবং ইয়েচুরির ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করেছিলেন। সারা জীবন রেজ্জাক মোল্লার পিছনে কি করে ছুরি মারা যায় এ ব্যাপারে বুদ্ধদেব বাবুর প্রধান পরামর্শদাতা ছিলেন সেলিম। বীরভূমের পার্টির একসময়ের জেলা সম্পাদক, তার নামও মোহাম্মদ সেলিম। সেই সেলিমের বিরোধী ছিলেন এই সেলিম, কারণ বীরভূমের সেলিম স্পষ্ট কথা
জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের সামনেই বলে দিতেন। গত কয়েক বছরে প্রতিকুর রহমান পার্টিতে ছাত্র যুব মহলে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছিলেন। ডায়মন্ড হারবারে তিনি অবশ্যই জিততে পারেননি, কিন্তু রাস্তার লড়াইয়ে ছিলেন এবং স্বভাবতই সেলিম এই আরও একজন সধর্মীর উত্থান খুব ভালো চোখে দেখেননি। আর তারপরে তদুপরি আরও মজার ব্যাপার, দক্ষিণ 24 পরগনা জেলা পার্টিতে অথবা রাজ্য পার্টিতে প্রতিকূলের চেয়ে অনেক বেশি গুরুত্ব পায় শতরূপ। সুজন চক্রবর্তী, রতন বাগচিরাও শতরূপের সঙ্গে। গত 4 মাস প্রতিকূল সোশ্যাল মিডিয়া থেকে সম্পূর্ণ দূরে ছিলেন এবং 4 মাস পরে যখন সেলিমের সঙ্গে হুমায়ুন কবিরের গোপন আলোচনার কথা খবরের কাগজে বেরিয়ে গেল, মিডিয়ায় বেরিয়ে গেল, তখন 4 মাসের মৌনাবলম্বন বন্ধ করে তিনি সোশ্যাল মিডিয়ায় তার নিজের প্রোফাইলে লিখেছিলেন, নীতি এবং নৈতিকতা বর্জিত হয়ে কখনো কমিউনিস্ট পার্টি টিকে থাকতে পারে না। এখন এইভাবে তিনি ভোটের আগে দল ছাড়লেন কেন? দেখুন, এবার সিপিএমের ভিতরে পরিস্থিতি একটু অন্যরকম। অনেকেই এই যুব নেতাদের মধ্যে, যেমন শতরূপ সহ, এরা অনেকেই প্রার্থী হতে চাইছেন না এবং পার্টিও আর কোনো রাস্তা না থাকায় সেটা মেনে নিতে বাধ্য হচ্ছে। কিন্তু প্রতিকূলের সঙ্গে নেতৃত্ব কার্যত যোগাযোগই রাখে না, এটা কিন্তু হকিকত। এখন মীনাক্ষীকে দিয়ে প্রতিকূলকে বোঝানোর চেষ্টা হচ্ছে। কি হবে শেষ পর্যন্ত সেটা বৃহস্পতিবার রাজ্য কমিটির বৈঠকে বোঝা যাবে। তার চেয়েও বড় কথা কি জানেন? বঙ্গ সিপিএমে এখন প্রতিকূলের মতো দশা অনেকেরই। উত্তর 24 পরগনার সায়নদীপ মিত্র রাজ্য কমিটিতে তরুণ নেতাদের মধ্যে সবচেয়ে পুরনো, কিন্তু তার কাজকর্ম আদতে খানিক মিডিয়ায়, খানিকটা কামারহাটিতে। কারো বিরুদ্ধে কথা না বলা সায়নদীপ সবসময় নীরব থাকা পছন্দ করেন। উত্তর 24 পরগনার আরেক তরুণ নেতা সোমনাথ ভট্টাচার্যেরও একই দশা। 9-এর দশকের ছাত্রনেতা সোমনাথ এখনও জেলায় আটকা পড়ে আছেন। পশ্চিম মেদিনীপুরের তাপস সিনহা দীর্ঘ 12 বছর যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন, এখনও কার্যত জেলার ব্লকের নেতা। অথচ কেউ যাদের চেনে না, সেই নেতারা এখন সেলিমের কল্যাণে রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য। কয়েকটা উদাহরণ দিই। ধরুন, আভাস রায়চৌধুরী, মীনাক্ষী মুখার্জি, পলাশ দাস, এরা নিজেদের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবে সেলিমের সঙ্গে ছায়ার মতো থাকেন। কনিনিকা মহিলা সমিতির সাধারণ সম্পাদিকা হয়েছেন, তিনি আর এসব নিয়ে ভাবনা চিন্তাই করেন না। হুগলির নেতা দেবব্রত উত্তরবঙ্গের জিয়াউলকে সেলিমই তুলে এনেছেন। এরা সবাই হচ্ছেন সেলিম যা বলবে তাতেই হাঁ করা পার্টি। আর বাকি যারা আছেন, যেমন সুজন, শ্রমিক, শ্রীদীপ, এরা সেলিমের বিরুদ্ধে থাকলেও সচরাচর বিরোধিতা করেন না। ফলে অ্যাকচুয়ালি ফাঁকা মাঠে কোনো রকম প্রতিবাদ প্রতিরোধ ছাড়াই মোহাম্মদ সেলিম দলটা পরিচালনা করার সুযোগ পেয়ে যাচ্ছেন। এবং যেহেতু দলের এই রকম একটা দুর্দশার সময়েও তিনি তার নিজের এজেন্ডাকে সবসময় দলীয় স্বার্থের উপরে রাখতেই অভ্যস্ত, অতএব প্রতিকূলের মতো ছেলে একমাত্র যাকে মীনাক্ষী ছাড়া আর যাকে দেখলে
একটা মাটির গন্ধ পাওয়া যায়, তাকে কার্যত একেবারে ব্রাত্য করে, অচ্যুত করে এই সেলিমের সিপিআইএমে রাখা হয়েছিল। অনেক দিন তিনি এই অবজ্ঞা, এই অবহেলা সহ্য করেছেন। আর তার চেয়েও বড় কথা, তিনি যখন রাস্তায় নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খাস্তালুকে দলের হয়ে লড়াই করার চেষ্টা করেছেন, তার বিরুদ্ধে কেজি কেজি মামলা দেওয়া হয়েছে, তার সতীর্থদের মেরে ভুট্টা করে দেওয়া হয়েছে, একজন সিপিআইএমের নেতাও প্রতিকূলের পাশে দাঁড়াননি। আর আজকে ডায়মন্ড হারবার, যার বিধানসভা কেন্দ্র, যে কেন্দ্রে বাসিন্দা হচ্ছেন প্রতিকূল, বাবুলডাঙ্গা নাকি একটা গ্রামের নাম, সেখানে কার্যত সিপিআইএম সক্রিয়ভাবে করে এরকম লোককে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায় না। ফলে প্রতিকূলের যে হতাশা, সেই হতাশা অতি সহজবোধ্য। তিনি এমন একটা জায়গায় বাস করেন যেখানে সিপিএম কার্যত ডাইনোসর হয়ে গেছে। বাইরে গিয়ে যে রাজনীতি করবেন, দল তাকে গুরুত্ব দেয় না, রাজ্য নেতৃত্ব তাকে পোছে না। তিনি সভাপতি থাকাকালীন যিনি জেনারেল সেক্রেটারি ছিলেন, তিনি রাজ্য সম্পাদক মণ্ডলীতে চলে যান, অথচ প্রতিকূলের হয়ে দুটো কথা বলার মতো লোকও রাজ্য সিপিএমে এখন নেই। ফলে এই যুবাটি কার্যত আর কোনো রাস্তা না থাকায় তিনি মনে করেছেন যে আর যাই হোক, তার বিজেপি বিরোধিতাতেও কিন্তু কোনো খাদ নেই। ইদানিংকালে প্রতিকূলের বক্তৃতা যারা শুনেছেন, তাদের মধ্যে অনেকের সঙ্গেই আমার কথা হয়েছে, তারা এক বাক্যে বলেছেন যে প্রতিকূল তার বক্তৃতায় রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেসের যতটা সমালোচনা করেন, তার চেয়ে অনেক বেশি সমালোচনা করেন বিজেপির এবং কেন্দ্রীয় শাসক দলের। ফলে প্রতিকূল মনে করছেন তার এই বিপন্নতার সময় বিজেপি বিরোধী রাজনীতি করার শ্রেষ্ঠ মঞ্চ হচ্ছে তৃণমূল কংগ্রেস আর সিপিআইএম নয়। এই যে উপলব্ধি, সেই উপলব্ধিটাই কিন্তু সিপিআইএমের পক্ষে মারাত্মক। কেননা এইভাবে যদি প্রতিকূল রোগ ধীরে ধীরে অন্যের মধ্যেও সংক্রামিত হতে শুরু করে, তাহলে হারাধনের আর যে কটি ছেলে বা মেয়ে আছে বেঁচে, তারাও কিন্তু একে একে সব দল ছাড়ার কথা ভাববে। এই দলের এমন একটা অবস্থা এখন বর্তমানে রয়েছে যে কংগ্রেসের সঙ্গে জোট যে হলো না বা হতে পারল না, তার জন্য সিপিআইএমের ভিতরে প্রবীণ নেতারা প্রায় সকলেই তাদের রাজ্য সম্পাদককেই দায়ী করেন। তারা মনে করেন যে সেলিম যদি আরও একটু প্রোঅ্যাক্টিভ হতেন, তাহলে অবশ্যই কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা করে এবারের ভোটও লড়া যেত। যেত কি যেত না সেটা অন্য কথা, কেননা কংগ্রেসেরও একটা নিজস্ব কম্পালশন আছে। সিপিআইএম কেরলে কংগ্রেসের বিরুদ্ধে লড়ে পশ্চিমবঙ্গে কংগ্রেসের হাত ধরলে তাদের কিছু জাত যায় না, তার কারণ এখন যে তাদের সাহায্যে আসবে তাকেই জাপটে ধরা হচ্ছে সিপিএমের নীতি। ফলে আজকে হুমায়ুন কবির, কালকে মিম, পরশু আইএসএফ, দুয়ারে দুয়ারে ঘুরছেন সিপিএমের রাজ্য সম্পাদক। এমন একটা বিয়োগান্তক ছবি এটা, যেটা আমরা যারা সিপিএম জমানায় বড় হয়েছি তাদের পক্ষে দেখতেও খারাপ লাগে। যে একটা দলের, যে দলের রাজ্য সম্পাদক কার্যত বকলমায় ডিজুড়ে ক্ষমতাবান মানুষ ছিলেন,
সরকার যার নেতৃত্বেই থাকুক না কেন, তাকে এখন অলমোস্ট বাটি হাতে আজ হুমায়ুনের সঙ্গে গোপনে, কালকে আইএসএফের সঙ্গে, পরশু মিমের সঙ্গে বৈঠক করতে দেখা যাচ্ছে। তার ফলে হয়েছে কি, যেহেতু তার কোনো সুস্পষ্ট পথনির্দেশ তার নেই এবং দলকে কীভাবে পরিচালিত করা উচিত এই ক্রান্তিকালে সেটা অনুধাবন করে সেই মতো দলকে পরিচালনা করার ক্ষমতা তার নেই। উপরন্তু দলের মধ্যে উপদল গড়ে নিজের একটা উপদলীয় গোষ্ঠী তৈরি করে একটা ভগ্নপ্রায় দলের মাথায় যিনি বসে থাকবেন, তার কাছ থেকে তো এর চেয়ে বেশি কিছু এক্সপেক্ট করা যাবেই না। সুতরাং প্রতিকূর কমিউনিস্ট পার্টির একটা মজা হলো, প্রতিকূরকে বোঝানোর চেষ্টা যদি ব্যর্থ হয় তাহলে দল তাকে এক্সপেল করবেই। কিন্তু প্রতিকূর সেটা আন্দাজ করতে পেরেই সম্ভবত দল এক্সপেল করবে, কিন্তু তার আগে তিনি একদম ঘোষণা করে দলের প্রাথমিক সদস্যপদও ছেড়ে দেওয়ায় ওই এক্সপালশনের কার্যত আর কোনো গুরুত্বই থাকবে না। সুতরাং প্রতিকূর চলে যাওয়াটা সিপিএমের কত বড় লস সেটা এক ধরনের ব্যাখ্যা হতে পারে, কিন্তু টিএমসি যে ওই অঞ্চলে বিশেষ করে ইট উইল বি এ মেজর গেইন, তাতে আমার মনে অন্তত কোনো সন্দেহ নেই। নমস্কার, ভালো থাকবেন। ফিরে আসছি 9:30।